আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজ 17ই আগস্ট 2026 সোমবার সকাল। গত 24 ঘন্টায় ইরান থেকে যে ঘোষণাটা এসেছে, আধুনিক যুদ্ধের ইতিহাসে সেটা খুব বেশিবার শোনা যায়নি। ইরানের সেনাবাহিনী একজন আমেরিকান সৈনিকের দাম ঠিক করে দিয়েছে $30,000। স্বাগতম দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা আরও দেখবেন ইরানের সশস্ত্র বাহিনী কেন বলছে আমেরিকা আর ইসরায়েলের পুরোপুরি হার না হওয়া পর্যন্ত তারা থামবে না। ইরান কিভাবে তার আকাশ প্রতিরক্ষার গোটা কাঠামোটাই বদলে ফেলার দাবি করছে। ইসরায়েল কেন হঠাৎ নিজেদের সাংবাদিকদেরই সাবধান করছে। আর মস্কোর পাশে ইরানের ড্রোন যে জিনিসটা পুড়িয়ে দিল, সেটা কোনো সামরিক ঘাঁটি নয়, ভীষণ বড় একটা জিনিস। গত কয়েকদিন ধরে আমরা এই জায়গাতেই বলে আসছি, আলোচনা চললেও কোনো পক্ষ 1 ইঞ্চিও সরছে না। আর আজকের খবরগুলো ঠিক সেখানে গিয়েই মিলছে। কিন্তু আগে সেই দামের হিসাবটায় আসি। 16ই আগস্ট রবিবার ঘোষণাটা করেছেন ইরানি সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আমির হাতামি। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB প্রথমে এটি প্রকাশ করে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাও এই একই কথায় জানায়। এরপর আপনার ফ্রান্স 24, জেরুজালেম পোস্ট সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবরটি তুলে ধরে। হাতামির কথায়, যে কেউ একজন মার্কিন সেনাকে হত্যা করবেন বা ধরে হস্তান্তর করবেন, তিনি $30,000, ইরানের নিজের হিসাবে 5 বিলিয়ন তোমান উপহার পাবেন। আর এখানেই সবচেয়ে অদ্ভুত অংশটা, হাতামি বলেছেন কোনো ইরানি নারী যদি এই কাজে সফল হন, তিনি দ্বিগুণ পুরস্কার পাবেন। শুধু তাই নয়, যে অস্ত্র দিয়ে কাজটা হবে সেই অস্ত্র সেনাবাহিনী দ্বিগুণ দামে কিনে নেবে, বদলে নতুন অস্ত্র দেবে, আর পুরনো অস্ত্রটা একটা জাদুঘরে রেখে দেবে। দেখুন দর্শক বন্ধুরা, এখানে আমার নিজের একটা প্রশ্ন আছে, আর সেই প্রশ্নটা প্রায় কেউ করছে না। ইরানের মাটিতে ধরার মতো আমেরিকান সেনা আছে কোথায়? রিপোর্ট অনুযায়ী এই গোটা যুদ্ধে ইরানের ভূখণ্ডে মার্কিন স্থলবাহিনী নামার একটাই পরিচিত ঘটনা। এপ্রিল মাসে ভূপাতিত একটি F-15 একজন ক্রুকে উদ্ধার করতে চালানো অভিযান। সেই অভিযানে অংশ নিয়েছিল প্রায় 200 জন মার্কিন সেনা আর 170টিরও বেশি বিমান। সংখ্যাটা একবার মিলিয়ে দেখুন। একজন মানুষকে ফিরিয়ে আনতে আমেরিকা 170টা বিমান পাঠায়, আর সেই একই মানুষের মাথার দাম ইরান ঠিক করেছে $30,000। এখন এই দুটো সংখ্যা পাশাপাশি রাখলেই বোঝা যায় ঘোষণাটা মাঠের হিসেব নয়, এটা বার্তার হিসেব। আর একটা জিনিস লক্ষ্য করার মতো, হাতামি বলেছেন টাকাটা আসবে সাধারণ মানুষের অংশ নেওয়া অনুদান থেকে, সেনাবাহিনীর জামান হতে, মানে রাষ্ট্রীয় কোষাগার থেকে নয়। নিষেধাজ্ঞার চাপে থাকা একটা দেশের সেনাবাহিনী যখন পুরস্কারের টাকা জনগণের চাঁদা থেকে দেওয়ার কথা বলে, তখন সেটাও একটা বড় তথ্য। আর একটা কথা পরিষ্কার করে বলে রাখা দরকার, এই ঘোষণায় পেন্টাগন বা মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনো প্রকাশ্যে কিছু বলেনি। আমার কাজ হলো যতটা তথ্য আসছে ততটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া, কোনো পক্ষের হয়ে বাড়িয়ে বলা নয়। হাতামি ওই একই বক্তব্যে আরো দুটো কথা বলেছেন, যেগুলো আমাদের নিয়মিত দর্শকদের চেনা লাগবে। তিনি ট্রাম্পের হরমুজকে আমেরিকার ভূখণ্ড বলার মন্তব্যকে কটাক্ষ করেছেন, যেটা নিয়ে আমরা 15ই আগস্ট কথা বলেছিলাম। আর তিনি ট্রাম্পকে খাবারের গাড়িতে লুকিয়ে পড়া মানুষ বলে বর্ণনা করেছেন। সেই যে খাবারের বাক্সের ঘটনাটা মনে আছে তো? আমরা 12ই আগস্ট ওটা নিয়ে গোটা একটা ভিডিও করেছিলাম। আজ ইরানের সেনাপ্রধান নিজে সেই ঘটনাটাকে অস্ত্র বানাচ্ছেন। এবার আসা যাক আজকের দ্বিতীয় বড় খবরটাতে। এই একই দিনে 16ই আগস্ট ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের তরফে একটি বিবৃতি জারি হয়। তাতে বলা হয়, আমেরিকা আর ইসরায়েলের সম্পূর্ণ পরাজয় না হওয়া পর্যন্ত এই অঞ্চলে লড়াই থামবে না। বিবৃতিটা এসেছে একটা নির্দিষ্ট দিনে,
80-র দশকে ইরাক ইরান যুদ্ধে বন্দি ইরানি সেনাদের দেশে ফেরার বার্ষিকীতে। তারিখটা কাকতালীয় নাও হতে পারে, কারণ ঠিক বন্দীদের প্রসঙ্গটাই এখানে আবার সামনে এসেছে। আপনারা লক্ষ্য করুন, 15ই আগস্ট আমরা একটা প্রশ্ন খোলা রেখেছিলাম, কাতারে আটক বলে দাবি করা 3 ইরানি পাইলটের কি হলো। আজ সেই সুতোয় নতুন তথ্য এসেছে। আইআরজিসি ঘনিষ্ঠ ফার্স নিউজ এজেন্সির প্রকাশ করা এক চিঠিতে ইরানের জেনারেল স্টাফ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে আবেদন করেছে যে মার্চ মাসে মার্কিন ঘাঁটিতে হামলার সময় ভূপাতিত 3 পাইলটকে ছাড়ানোর জন্য। কাতার এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, উদ্ধারকারী দল একজন পাইলটের দেহাবশেষ খুঁজে পেয়েছে এবং দোহা সেটি হস্তান্তরের জন্য তেহরানের সঙ্গে যোগাযোগ করছে। কাতার আরও বলেছে, এপ্রিল মাসে তারা ইরানি কর্মকর্তাদের নিজেদের উদ্ধার অভিযানের নথি দেখে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু তেহরান সেই আমন্ত্রণে সাড়া দেয়নি। এটা তাদের বক্তব্য। সুতরাং দুই পক্ষের বক্তব্য এখানে মিলছে না, আর সেটাই আপনাদের জানা দরকার। সুতোটা আমরা ছাড়ছি না, উত্তর যেদিন মিলবে সেদিন আবার বসবো এই নিয়ে। এবার আসি আকাশের হিসাবে। ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রকাশ করা একটি তথ্যচিত্রে আইআরজিসির এক কর্মকর্তা দাবি করেছেন, যুদ্ধের সময় ইরান তার আকাশ প্রতিরক্ষার একটা নতুন কাঠামো দাঁড় করিয়েছে। এখানে কথাটা শুনতে কারিগরি, কিন্তু মানেটা সহজ। আকাশ প্রতিরক্ষার ক্লাসিক ছাঁচ মানে হলো কয়েকটা বড় রাডার, একটা কেন্দ্রীয় কমান্ড ঘর আর সেখান থেকে সবাইকে নির্দেশ। এখন এই ছাঁচের সমস্যা হলো, কেন্দ্রীয় ঘরটা উড়ে গেলে গোটা ব্যবস্থাটাই অন্ধ হয়ে যায়। ওই কর্মকর্তার দাবি অনুযায়ী ইরান সেই ছাঁচ থেকে সরে এসেছে। এবার তথ্য কিভাবে জোগাড় হবে, কিভাবে ভাগ হবে, কোন ইউনিট কার কাছ থেকে খবর পাবে, এরকম গোটা ব্যবস্থাটাই বদলানো হয়েছে। আর সবচেয়ে বড় দাবিটা হলো, যুদ্ধের সময় ইরানের আকাশ প্রতিরক্ষা তৈরির উৎপাদন ক্ষমতার 85%-এরও বেশি অক্ষত থেকে গেছে। এখানে একটা কথা বলা দরকার, দর্শক বন্ধুরা, এটা আইআরজিসির নিজের দাবি, ইরানের নিজের সংবাদ সংস্থার তথ্যচিত্রে বলা। স্বাধীনভাবে কেউ এটা যাচাই করেনি। তবে দাবিটা সত্য হলে, আলোচনা ভেঙে গেলে ইরানের আকাশ আগের বারের চেয়ে অনেক বেশি কাঁটা হয়ে দাঁড়াবে। এবার দেখুন ইসরায়েলের দিকটা, কারণ এখানে ভয়টা উল্টো দিক থেকে আসছে। 16ই আগস্ট ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেত আর জাতীয় সাইবার ডিরেক্টর যৌথভাবে একটি সতর্কতা জারি করে। লক্ষ্য ইসরায়েলি সাংবাদিক আর গণমাধ্যম কর্মীরা। তাদের বক্তব্য অনুযায়ী ইরানি গোয়েন্দারা হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামে সাংবাদিকদের কাছে আসছেন নিজেদের পরিচিত মানুষ সাজিয়ে। কখনো কোনো অন্য নামী সাংবাদিক সেজে আসছেন, কোনো যৌথ কাজের প্রস্তাব, ধরুন কোনো সাক্ষাৎকারের অনুরোধ, কোনো ব্যক্তিগত আলাপের আমন্ত্রণ, এইভাবে আর কি। তারপর আসে একটা লিঙ্ক, যেন অনলাইনের মিটিং বা এই সমস্ত, কিন্তু লিঙ্কটা নিয়ে যায় নকল একটা ওয়েবসাইটে, যেখানে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার ব্যবস্থা করা। শিনবেত বলছে তারা এই ধরনের কয়েকশো চেষ্টা আটকেছে ইতিমধ্যে। আর শুধু সাংবাদিক নয়, রাজনৈতিক, সরকারি ও নিরাপত্তা সংশ্লিষ্ট মানুষজনও এইভাবে নিশানায়। এবার একটু ভেবে দেখুন, একটা দেশের গোয়েন্দা সংস্থা যখন নিজের দেশের সাংবাদিকদের প্রকাশ্যে সাবধান করে, তখন সেটা শুধু সতর্কতা থাকে না, সেটা একটা স্বীকারোক্তিও বটে যে চেষ্টাটা যথেষ্ট বড় আর যথেষ্ট নিয়মিত হয়ে উঠেছে। এবার আজকে শেষ খবরে, আর এখান থেকেই পুরো ছবিটা জোড়া লাগবে। 15 থেকে 16ই আগস্ট রাতে মস্কোর আশেপাশে ইউক্রেন যুদ্ধের অন্যতম বড় ড্রোন হামলা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসেবে ওই রাতে বিভিন্ন অঞ্চলে 822টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়। মস্কোর মেয়রের দাবি, শুধু মস্কো অঞ্চলের দিকেই আসছিল 600টি ড্রোন। আগুন ধরে যায় একটি গ্রামে আর ওয়ার্ল্ড বেরিজের গুদামে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার কথা স্বীকার করে জানিয়েছে এটি ওই কোম্পানির সবচেয়ে বড় গুদাম।
আয়তন হচ্ছে 2.5 লক্ষ বর্গ কিলোমিটার। সংখ্যাটা একবার ভাবুন, 2.5 লক্ষ বর্গ মিটার, মানে প্রায় 35টা ফুটবল মাঠ একসঙ্গে চলছে। আর এখানেই আসল কথাটা। দর্শক বন্ধুরা, ওয়ার্ল্ড বেরিজ কোনো অস্ত্র কারখানা নয়, এটা রাশিয়ার সবচেয়ে বড় অনলাইন কেনাকাটার কোম্পানি, রাশিয়ার অ্যামাজন বলতে পারেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা এখনো পর্যন্ত এই কোম্পানির 10টি বড় লজিস্টিক কেন্দ্রের মধ্যে 7টি অচল করে দিয়েছে। কেন? ইউক্রেনের বক্তব্য, ওয়ার্ল্ড বেরিজের ওয়েবসাইটে ড্রোনের যন্ত্রাংশ আর বডি আর্মার পর্যন্ত বিক্রি হয়। আর কোম্পানির ব্যাংকিং শাখার উপর জুলাই মাসে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা বসিয়েছে। কারণ হিসাবে বলা হয়েছে, রাশিয়ার রাষ্ট্রীয় কোষাগারে এর আর্থিক অবদান আছে। মানে হিসেবটা এই, কোষাগারে টাকা আসে ভোগ্য পণ্যের ব্যবসা থেকে, সেই টাকায় যুদ্ধ চলে। গুদাম পুড়লে ব্যবসা কমে, ব্যবসা কমলে কোষাগারে টান পড়ে, গুলি একটাও চালাতে হয় না। ওই একই রাতে মস্কো অঞ্চলে একজন আর আরেকটি অঞ্চলে 5 জন নিহত হয়েছেন বলে স্থানীয় গভর্নররা জানিয়েছেন। এবার আজকের এই পুরো ছবিটা এক জায়গায় রাখি। দর্শক বন্ধুরা, আজকের এই 4টে খবর 4 জায়গা থেকে এসেছে: তেহরান, দোহা, তেল আবিব আর মস্কো। কিন্তু একসঙ্গে সাজালে একটাই কথা বলছে, যুদ্ধটা সীমান্ত থেকে সরে গেছে, এখন লড়াই হচ্ছে টাকায়, কারখানায়, ইনবক্সে আর গুদামে। যে পক্ষ প্রতিপক্ষের ব্যবস্থাটাকে আগে ভাঙতে পারবে সেই এগিয়ে থাকবে। আগামী কয়েকদিনে দুটো জিনিসের দিকে নজর রাখতে হবে। 1, পেন্টাগন বা মার্কিন পররাষ্ট্র দপ্তর এই পুরস্কার ঘোষণার আনুষ্ঠানিক জবাব দেয় কিনা। এখনো পর্যন্ত তারা চুপ। 2, ইরান কাতারের সেই উদ্ধার অভিযানের নথি দেখার আমন্ত্রণ শেষ পর্যন্ত গ্রহণ করে কিনা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দর্শক বন্ধুরা, আপনার বিচারে এই $30,000 ঘোষণা কি সত্যি একটা সাময়িক? আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে 60 দিনের যে কথিত যুদ্ধবিরতি ছিল সেটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এরপর কি হবে, কি করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কি করতে যাচ্ছে ইরান, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো আজকের লাইভে। সেই সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার মিশরে বৈঠক করেছে মুসলিম দেশগুলোর সাথে এবং হামাস প্রতিনিধি দলের সাথে গতকাল। আজ সোমবার তিনি যাবেন তেল আবিবে নেতানিয়াহুর সাথে বৈঠক করতে। মিশরের বৈঠকে কি হয়েছে, ইসরায়েলের বৈঠকে কি হবে, গাজার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সেই বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য জানাবো আজকের এই লাইভে। আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিপিডিয়া নিউজ। আজ 17 আগস্ট, সবশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। কে কোথা থেকে জয়েন করেছেন কমেন্টে জানাতে পারেন। চাপাই নবাবগঞ্জ থেকে দেখছেন এমডি রুবেল, অষ্টগ্রাম থেকে এমডি খলিল মিয়া, রংপুর থেকে, কুমিল্লা থেকে, বিভিন্ন জেলা থেকে জয়েন করেছেন। আমাদের আজকের সবার প্রথম সংবাদ, মধ্যপ্রাচ্যে ইরানের সাথে আমেরিকার চুক্তি শেষ হয়ে গিয়েছে। এরপর যা হতে পারে, ইরান ইতিমধ্যেই ঘোষণা করেছে দখলদার সেনাবাহিনীর কোনো সেনা সদস্যের যদি হত্যা করতে পারে তাহলে $30,000 দিবে ইরানের সেনাবাহিনী। এর মাধ্যমে ইরান একটা নতুন মেসেজ দিচ্ছে, তারা এখন আর ডিফেন্সে খেলবে না, এখন তারা অফেন্সে খেলবে। তারা আর প্রতিরক্ষা করবে না, তারা এখন আগাম আক্রমণ করবে। এই ধরনের একটা বিশেষ প্রতিবেদন প্রকাশ পেয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল নামক পত্রিকায়। সেখানে তারা বলছে, ইরান সিক্রেট প্ল্যান টু এসকেলেট দ্য ওয়ার। ইরান একটা গোপন পরিকল্পনা করছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র সামনে আবারও আক্রমণ করার চেষ্টা করে, ইরান আবারও এই যুদ্ধটিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে দেবে। তবে এবার ইরান গতবারের মতো শুধু আকাশপথে আক্রমণ করবে না। আপনারা যে মানচিত্রটি দেখছেন, এখানে দেখা যাচ্ছে গত ইরান আমেরিকা যুদ্ধে আমেরিকার
কোন কোন দেশের ঘাঁটিতে ইরান আক্রমণ করেছে? ইরান আক্রমণ করেছিল সাইপ্রাসে, ব্রিটিশ ঘাঁটিতে, ইসরায়েলের ভেতরে, জর্ডানে, ইরাকে, কুয়েতে, বাহরাইনে, আরব আমিরাতে, এমনকি ওমানে, সৌদি আরবে। এবার ইরান শুধুমাত্র আকাশ আক্রমণ নয়, এবার ইরান স্থল আক্রমণ করতে যাচ্ছে এবং ইরানের প্রথম টার্গেট হবে কুয়েত। কুয়েত এবং ইরানের সীমান্ত খুবই কাছাকাছি। ইরান থেকেও কুয়েতে স্থল বাহিনী যাবে, আবার কুয়েতের ভেতরে থাকা শিয়া জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে বড় ধরনের স্থল আক্রমণের পরিকল্পনা করছে ইরান। এটা দাবি করেছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন। তবে ইরান সরাসরি এই ধরনের কথা না বললেও ইরান বলছে তারা এবার স্থল আক্রমণের কথা ভাবছে এবং তারা শুধুমাত্র আকাশ আক্রমণ নয়, স্থল আক্রমণ করবে। সেই সাথে ইরান আরেকটি পরিকল্পনা করছে উপসাগরীয় দেশগুলোতে বড় ধরনের হামলার পাশাপাশি উপসাগরের ইন্টারনেট কেবল নষ্ট করে দিবে। যদি ইন্টারনেট কেবল কেটে দেয় ইরান, তাহলে উপসাগরের অনেকগুলো দেশে ইন্টারনেট সংকট শুরু হবে। এদিকে সৌদি আরবের বিরুদ্ধে ইরান ব্যবহার করবে হুতিদেরকে। হুতিরা ইতিমধ্যেই সৌদি আরবের বিরুদ্ধে লড়াই করছে এবং হুতিদের পক্ষ থেকে গতকাল নতুন হুঁশিয়ারি দেয়া হয়েছে, যদি যুদ্ধ সৌদি আরবের ভেতরে প্রবেশ করে তাহলে সেটা সৌদি আরবের জন্য বিপর্যয় হবে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা যাচ্ছে, ওয়াল স্ট্রিট জার্নালের আরেকটি প্রতিবেদন বলছে, সৌদিদের বিরুদ্ধে সাম্প্রতিক হুতিদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোতায়েনে সরাসরি সহযোগিতা করেছে ইরান। বিশেষ করে ইরানের বিপ্লবরক্ষী বাহিনীর পক্ষ থেকে কমান্ডাররা গিয়েছিল ইয়েমেনে। তারা ইয়েমেনে কোথায় ড্রোন মোতায়েন করতে হবে, কোথায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে হবে, সেই বিষয়গুলো তদারক করেছিল এবং সৌদি আরবের হামলা থেকে হুতি লিডারদেরকে কিভাবে রক্ষা করতে হবে সেই কৌশলও তাদেরকে শিখিয়ে দিয়েছে। সব মিলিয়ে ইরান একটা বিশাল যুদ্ধের পরিকল্পনার ছক আঁকছে। ইরানের সেনাবাহিনী প্রধান জেনারেল হাতামি গতকাল তেহরানে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকে ইরানের নতুন ডিফেন্স পলিসি সম্পর্কে কথা বলেছেন। এদিকে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের একটি টমাহক ক্ষেপণাস্ত্র ইরানের এয়ার ডিফেন্সের সাহায্যে ধ্বংস করেছিল, সেটার ধ্বংসাবশেষ প্রকাশ্যে এনেছে। ইরানের একটি টানেল সিটি থেকে এই ভিডিও প্রকাশ করা হয়েছে। برازه‌ها و لاشه‌های کروزه بله اینها موشک‌های کروزی هستند که توسط پدافند هوایی نیروی هوافضای سپاه مورد اصابت قرار گرفتند و به دلیل اینکه ابعاد و جثه و بدنه این کروز خیلی کوچیکه نسبت به پهپاد جنگنده، وقتی به زمین আপনারা দেখছেন ইরান তার সামরিক কমান্ডারদের চেহারাগুলোকে ব্লার করে রেখেছে, তাদের পরিচয় যেন প্রকাশ না হয়, এবং ইরান তার একজন শীর্ষ নেতাকে দেখাচ্ছে যে যেই মিসাইলের মাধ্যমে মিনাব নামক স্কুলে আমেরিকা হামলা চালিয়েছিল, এই একই ধরনের টমাহক উন্নত মানের মিসাইল কিন্তু ইরান বিধ্বস্ত করেছে এবং ইরান সেই মিসাইলের ধ্বংসাবশেষগুলো প্রদর্শন করছে। و نمونه‌های دیگه هم هست که پس در اینجا اینا می‌بینیم. کروزهایی هستن از جمله تاماهاک که شما اونها رو ساقط کردید. شنیدم که تاماهاک یعنی تبر، این تبرهای دست کوتاهی که پرتاب میکنن و اینا از جمله اون کروزهاییه که ক্রুজ মিসাইলকে ধ্বংস করার মতো এয়ার ডিফেন্স ইরানের আছে। এদিকে গতকাল একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি এয়ারক্রাফট হারিয়েছে ইরান আমেরিকার 13 দিনের যুদ্ধে। ভিয়েতনাম যুদ্ধে কিংবা কোরিয়া যুদ্ধেও আমেরিকার এত এয়ারক্রাফট ধ্বংস হয়নি। বিভিন্ন ক্যাটাগরির ড্রোন এবং এয়ারক্রাফট হারিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নতুন একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। এই বিমানবাহী রণতরীর নাম জর্জ ওয়াশিংটন। প্রশান্ত মহাসাগরের নিয়োগ করা এই রণতরীটি এখন মধ্যপ্রাচ্যে আসছে। মধ্যপ্রাচ্যে থাকা আব্রাহাম লিঙ্কন নামক রণতরীর নাবিকরা প্রায় 250 দিনের বেশি ডিউটি পালন করতে ক্লান্ত। তাদেরকে
রিপ্লেস করার জন্য এই নতুন রণতরী আসছে। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি এবার ফিলিস্তিন গাজা প্রসঙ্গে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার রোববার মিশরের আল আমিন শহরে মিশরের কর্মকর্তা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কর্মকর্তা এবং হামাসের প্রতিনিধি দল বা হামাসের প্রধানের সাথে বৈঠক করেছেন। জারেড কুশনার কায়রোতে আসার আগেই হামাসের প্রধান কায়রোতে চলে এসেছেন। আমরা সেই সংবাদ আপনাদেরকে তুর্কিপিডিয়া লাইভে দিয়েছি। হামাসের প্রধান খালিল আল হাইয়া মিশরের গোয়েন্দা সংস্থার প্রধান রাশেদ হাসানের সাথে কায়রোতে আগে বৈঠক করেছেন এবং জারেড কুশনারকে কিভাবে চাপ দেয়া যায়, আমেরিকাকে কিভাবে চাপ দিয়ে ইসরায়েলকে আবারও যুদ্ধবিরতির রোড ম্যাপে নিয়ে আসা যায় সেই বিষয়ে আগে কৌশল নির্ধারণ করেছে। তারপর গতকাল মিশরের আলামিন শহরের বৈঠকে উপস্থিত ছিল কাতারের প্রতিনিধিরা, উপস্থিত ছিল তুরস্কের প্রতিনিধি এবং মিশরের প্রতিনিধিরা। এরা সবাই জারেড কুশনারকে যে বার্তা দিয়েছে সেটি হলো, 1 নম্বর, নেতানিয়াহুকে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের 15 দফা চুক্তিতে জোর করে ফিরিয়ে আসতে বাধ্য করতে হবে। 2 নাম্বার, নেতানিয়াহুকে একটা সুস্পষ্ট টাইম টেবিল দিতে হবে, কত তারিখের মধ্যে, কোন মাসের মধ্যে ইসরায়েল গাজা থেকে সৈন্য প্রত্যাহার করবে। ফাঁকা বলিতে কোনো কাজ হবে না। এই মুহূর্তে মিশরে মুসলিম দেশগুলোর সাথে বৈঠকের পর আজকে সোমবার তেল আবিবে নেতানিয়াহুর সাথে বৈঠক করবে জারেড কুশনার। তেল আবিবে নেতানিয়াহুর দাবি হলো যে কোনোভাবে আগে হামাসকে নিরস্ত্র করতে হবে, পূর্ণ নিরস্ত্র, তারপর ইসরায়েল সৈন্য প্রত্যাহারের বিষয়টি নিয়ে চিন্তা করবে। কিন্তু হামাসের বক্তব্য হলো, ইসরায়েলের এইসব কথায় হামাস কিংবা গাজাবাসী কোনো বিশ্বাস করে না। জিনিসটা হবে একই সাথে, একদিকে ফিলিস্তিনিদের তৈরি করা একটি সরকারের কাছে অস্ত্র হস্তান্তর করবে হামাস এবং সেটা হবে ধাপে ধাপে, প্রথম ছোট অস্ত্র, তারপর মাঝারি অস্ত্র, তারপর বড় অস্ত্র, এবং ইসরায়েলের সৈন্য প্রত্যাহারকেও করতে হবে ধাপে ধাপে। প্রথম একটা অংশ থেকে সৈন্য চলে যাবে, আরেক দফায় আরেকটা অংশ থেকে চলে যাবে এবং এভাবে পুরো গাজাকে ইসরায়েলি সৈন্য মুক্ত করতে হবে। নেতানিয়াহু বলছে আগে পরিপূর্ণরূপে ডিজার্ম করতে হবে হামাসকে, তারপর আলোচনা। কিন্তু এই প্রস্তাবে সম্মত হয়নি মুসলিম রাষ্ট্রগুলো এবং হামাস। এটা নিয়েই এই মুহূর্তের সর্বশেষ ডিপ্লোম্যাটিক আলোচনা চলছে। এদিকে একটা কেলেঙ্কারি করেছে সেন্ট্রাল কমান্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক সেন্ট্রাল কমান্ড তারা মধ্যপ্রাচ্যের একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে, যেখানে সেন্টকমের প্রধান 10 দিন ব্যাপী মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সফর করে একটা মেসেজ দিয়েছেন। কিন্তু এই নতুন মানচিত্রে কোথাও দেখা যাচ্ছে না পশ্চিম তীরকে, কোথাও দেখা যাচ্ছে না গাজাকে। গাজা এবং পশ্চিম তীর দুটাকেই তারা ইসরায়েলের অংশ হিসেবে দেখিয়েছে। যেই আমেরিকা গাজা এবং পশ্চিম তীরকে ইসরায়েলের অংশ হিসেবে দেখায়, তাদের কাছ থেকে আসলে গাজায় ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের দাবি কতটুকু পূরণ হতে পারে। উভয় পক্ষই সময় ক্ষেপণ করছে। নেতানিয়াহু চাইছে আলোচনাকে বন্ধ রেখে নির্বাচন পর্যন্ত গাজায় আক্রমণ করে নির্বাচনটা পার করা। হামাস চাইছে যে কোনোভাবে গাজায় আক্রমণ বন্ধ করা এবং দ্রুত চাপ দিয়ে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের ব্যবস্থা করা। শেষ পর্যন্ত কোন দিকে যায় পরিস্থিতি, আমরা আপনাদেরকে আপডেট সংবাদ জানাবো। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, তুর্কির নেক্সট মিডিয়ার খবর কি? সম্ভবত আপনি তুরস্কের একটি সোশ্যাল মিডিয়ার কথা বলছেন, সেটা আছে, আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন। প্রিয় দর্শক, আমরা আজকে নেতানিয়াহু এবং ট্রাম্পের জামাতা
জারেড কুশনারের বৈঠকের দিকে নজর রাখছি। পরিস্থিতি কোন দিকে যায় আমরা আপনাদেরকে সবশেষ আপডেট জানাবো ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে। আল্লাহ হাফেজ।